শুক্রবার আসলে আমার বাসায় গ্যাসটা কিন্তু একদমই থাকে না। আমার বাসার মতো কার কার বাসায় এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো শুক্রবার আসলে বললাম না গ্যাস একদমই থাকে না। এর জন্য আমি কিন্তু ট্রাই করি বৃহস্পতিবারে মাংস বা মুরগি যেটাই হোক একটু বেশি পরিমাণে রান্না করতে। কারণ ২ দিন যেন আমার খাওয়া হয়ে যায়। আর শুক্রবার দিন হালকা পাতলা কিছু করলেই যেন হয়ে যায়, আর আগের তরকারি তো থাকেই। তো এর জন্য আমি বড়া ভেজে নিয়েছিলাম, বেগুন, পটল তো সেগুলোও ভেজে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ শুক্রবারে এগুলোই ছিল খাবার-দাবার। আর শুক্রবার দিন যে একটু পোলাও মাংস খাবো ভালো-মন্দ আসলে সেটার উপায়ই থাকে না। এর জন্য আমরা এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারেই কিন্তু খেয়েছিল। তো এদিকে বিকেলবেলা আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আসলে বাবাকে ছাড়া বাবার বাড়ি খুবই অসম্পূর্ণ লাগে। তো কথাটা কিন্তু খারাপ লাগলেও এটাই চিরন্তন সত্য। আসলে আব্বু নেই, আজ কতটা দিন হয়ে গিয়েছে। আব্বুকে ছাড়া আব্বুর বাসাটা যে কতটা অসম্পূর্ণ লাগে কি বলবো। বাবার বাড়িতে গেলে আব্বু সাথে বসে থাকতো, সেটা যে কতটা মিস করি আসলে এটা বাবাহারা যারা আছে আমার মনে হয় তারাই এই কষ্টটা বুঝতে পারবে। অন্য কেউ ক্ষমতাই নেই এটা বোঝার। সবাই দোয়া করবে আমার আব্বুকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, আর সকল বাবাকে আসলে যারা আল্লাহর ওপারে চলে গিয়েছে আল্লাহ যেন সকল বাবাদেরকে জান্নাতবাসী করে, আর দুনিয়ায় যে বাবারা এখনও বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। তো এদিকে বাসায় যাওয়ার পর আমার ভাইয়ের বউ আর আমার বোন মিলে চাপটি বানাচ্ছিল, আর গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে এই চাপটিটা কিন্তু খুবই মজার। আমার তো ভীষণ ভালো লাগে, তো আমিও খেয়ে নিচ্ছিলাম। তো চাপটি খেয়ে আবার ভাতও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রাতের বেলা আবার বাসায়ও চলে আসব। কারণ আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু বেশি না, মাত্র ২০ টাকা রিক্সা ভাড়া। তো এদিকে বাসায় কিন্তু চলে এসেছি। আর আমি আমাদের বাসার সামনে তো বাজার, তো বাজার থেকে আবার মশলা কিনে নিয়ে এসেছিলাম। আর এই কয়টা মশলা দাম হচ্ছে ৭০০ টাকা। আসলে ৬৭০ টাকা হয়েছিল। তো আমি বললাম ৩০ টাকার তাহলে ভাইয়া কাজু বাদাম দিয়ে দিয়েন। আর তোমাদের একটু দেখাচ্ছি যে ৩০ টাকার কাজু বাদাম যে কয়টা দিয়েছে আসলে দেখে কিন্তু আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। মনে হয় ১০ টাও হবে না এরকম পরিমাণে কাজু বাদাম দিয়েছে। তো দেখো তোমরা কয়টা দিয়েছে, ১০-১২টার মতো দিয়েছে। আসলে খুব খারাপ লেগেছে এই জিনিসটা দেখে। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যে এত দাম বেড়ে যায় আমাদের সাধারণ মানুষ যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর এই জিনিসটা। এদিকে পরদিন দুপুরে আমি ছোট মাছ, বেলে মাছ ছিল আর বেগুন দিয়ে আমি একদম ভাজা করে নিয়েছিলাম। আর এই তরকারিটা এভাবে রান্না করলে খুবই মজার হয়। আর আগের দিনের গরুর মাংসের তরকারি ছিল। আর আমার বাসায় এই মাংসটা যতটা জাল বেশি করে জাল দিলে কিন্তু অনেক মজার হয়, আর সবাই খুব পছন্দ করে। আর বিকেলে তো একটু নাস্তা বাচ্চাদের দিতেই হয় সন্ধ্যার সময়। তো আমি কিন্তু ট্রাই করি আমার বাসায় যা কিছু আছে তো সেগুলো দিয়েই নাস্তা বানানোর। তো বাসায় কলা ছিল, আপেল ছিল আর আঙুর ছিল। তো সেগুলো দিয়ে ভাবলাম যে ওদের একটু ফালুদা বানিয়ে দিই। আর আমার বাচ্চারা ফল একদমই খেতে চায় না, আর এভাবে ফালুদা বানিয়ে দিলে কিন্তু অনায়াসেই খেয়ে ফেলে। তো তোমরাও এভাবে কিন্তু বাচ্চাদের ফল খাওয়াতে পারো। বাচ্চারা তো ফল খেতে চায় না। আর যদি এভাবে ফালুদা বানিয়ে উপরে একটু আইসক্রিম দিয়ে সাজিয়ে দাও তাহলে কিন্তু সব রকমের ফলই বাচ্চারা খেয়ে ফেলবে। আমি কিন্তু এভাবে করি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারাও কিন্তু খুব খুশি মনেই খেয়ে নেয়। তো আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।